কি দুর্দান্ত এক প্রত্যাবর্তন। দুর্দান্তভাবে বাংলাদেশ ক্রিকেট দল ঘুরে দাঁড়ালো এবং শ্রীলঙ্কার বিপক্ষে ৮৩ রানের একটি রেকর্ডময় জয় তুলে নিল কিন্তু সিরিজের দ্বিতীয় টি-20-তে এবং ৩ ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরল। ডাম্বুলায় এর আগে বাংলাদেশ দল কখনোই কিন্তু টি-20 ম্যাচ খেলেনি। এই প্রথম বাংলাদেশ দল ডাম্বুলায় খেলতে নেমেছিল স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে, যেখানে শ্রীলঙ্কার রেকর্ডটা বেশ ভালো, কারণ এর আগে যে ৮টি ম্যাচ তারা খেলেছে তার মধ্যে ৫টিতেই তারা জিতেছে, ৩টিতে মাত্র হেরেছে। সেই ডাম্বুলাতে বাংলাদেশের কাছে তারা হারবে এটি হয়তোবা তাদের কল্পনাতেও ছিল না। কারণ হচ্ছে যে বাংলাদেশ দল খুবই সমস্যা আক্রান্ত এবং সমস্যায় জর্জরিত বলা যেতে পারে এমন একটি দল। সেই দলটি কিন্তু ইতিমধ্যে টেস্ট সিরিজ হেরেছে, ওয়ানডে সিরিজও হেরেছে। ওয়ানডে সিরিজেও কিন্তু বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচে এইভাবে ঘুরে দাঁড়িয়েছিল এবং দুর্দান্ত একটি জয় পেয়েছিল, যদিও সেটি অনেক হার্ড ফাউট একটি জয় ছিল। কিন্তু এবারে বাংলাদেশ দল একদম উড়িয়ে দিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কাকে, একেবারে দাঁড়াতেই দেয়নি, যাকে বলা যেতে পারে একদম পর্যুদস্ত করেছে। দাঁড়াতেই দেয়নি শ্রীলঙ্কাকে। স্বাগতিক দল শ্রীলঙ্কা প্রথম টি-20তে যেভাবে বাংলাদেশকে হারিয়েছিল এবং বড় ব্যবধানে হারিয়েছিল, ৭ উইকেটে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ দলকে, সেই দলটি যে এইভাবে ঘুরে দাঁড়াবে কিংবা এইভাবে ব্যাকফায়ার করবে সেটি হয়তোবা শ্রীলঙ্কাও ভাবতে পারেনি। তো বাংলাদেশ দল প্রথমে ব্যাট করতে নেমে কিন্তু ডাম্বুলাতে যেটি এভারেজ স্কোর, সেই এভারেজ স্কোরটা মোটামুটি করে ফেলেছিল। এই ম্যাচটিতেও লিটন কুমার দাস কিন্তু টস হেরেছিলেন এবং অধিনায়ক হিসেবে টানা ৮টি টি-20তে তিনি কিন্তু টস হারলেন এবং টস হেরে কিন্তু ব্যাটিং পেয়েছিলেন। ডাম্বুলার উইকেটটা কিন্তু গত বছর অনেকটাই বিপরীতধর্মী আচরণ করেছে বছরের শুরুতে এবং বছরের শেষের দিকে। কারণ হচ্ছে যে বছরের শুরুতে বেশ হাই স্কোরিং ম্যাচ ছিল এবং বছরের শেষ দিকে কিন্তু লো স্কোরিং ম্যাচ ছিল। তো এইবারে কি হবে সেটি নিয়ে কিন্তু সবার একটু প্রশ্ন ছিল মনে। সেই সংশয়টা দূর করে বাংলাদেশ দল টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে এই মাঠের যে এভারেজ স্কোর, সেই স্কোরটা বাংলাদেশ দল কিন্তু দাঁড় করাতে পেরেছে। লিটন কুমার দাস টস হেরে বলেছিলেন যে এখানে ১৮৫ রান করতে পারলে ডিফেন্ড করা সম্ভব হবে এবং খুবই চ্যালেঞ্জিং একটি স্কোর হবে। সেই জায়গায় কিন্তু বাংলাদেশ দল প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭৭ রান করেছিল, অর্থাৎ লিটন কুমার দাস যে প্রত্যাশা করেছিলেন সেই প্রত্যাশার চেয়ে কিন্তু একটু কমই করেছিল বাংলাদেশ দল। শুরুতে বাংলাদেশ দল যেভাবে ব্যাটিং শুরু করেছিল, ৭ রানে ২ ওপেনার চলে গিয়েছিলেন, যেই ২ ওপেনার কিন্তু অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন বাংলাদেশ দলের। কারণ হচ্ছে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম কিন্তু খুবই নির্ভরযোগ্য হয়ে উঠেছেন এবং টি-20 ক্রিকেটে অন্ততপক্ষে তারা যে এরকম করে বলগুলোকে হিট করতে পারেন, এই কারণে কিন্তু তাদের উপরে অনেক ভরসা ছিল। কিন্তু তারা দুজনই কিন্তু দলীয় ৭ রানের মধ্যে সাজঘরে ফিরে যান। এরপরে সমস্যা আক্রান্ত, সমস্যা জর্জরিত লিটন কুমার দাস, যিনি ১৩ ইনিংসে কোনো 50 দেখা পাননি এবং অধিনায়ক হিসেবে সর্বশেষ ১১ ইনিংসে ১৬৪ রান করেছেন ১৪.৯০ করে, সেই লিটন কুমার দাস এবারে কি করবেন? প্রথম টি-20তে ১১ বলে ৬ রান করেছিলেন, যখন বাংলাদেশ দলের কিন্তু ৬ ওভারে ৫৪ রানের একটি ভালো স্কোর ছিল। তো লিটন কুমার দাস এবারে কিন্তু বেশি সময় নেননি। এবারে হয়তোবা তিনি একটু দৃঢ়তা নিয়েই নেমেছিলেন যে তিনি একটা কিছু করে দেখাবেন। এই ম্যাচে বাংলাদেশ দল কিন্তু ৩টি পরিবর্তন নিয়ে নেমেছিল। ২ বাঁহাতি পেসার শরীফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান নেওয়ার পাশাপাশি কিন্তু ওদিকে নাইম শেখকে বাদ দিয়ে সেখানে জাকির আলী অনেক। তো এই ৩টি পরিবর্তন নিয়ে বাংলাদেশ দল নামে এবং শ্রীলঙ্কা কিন্তু কোনো পরিবর্তন ছাড়াই নামে। তো বাংলাদেশ দল যেভাবে শুরু করেছিল তাতে কিন্তু মনে হচ্ছিল ৬ ওভারে ২ উইকেটে ৩৯ রান পাওয়ার প্লের, এখান থেকে বাংলাদেশ দল কত দূর যাবে? কারণ ১৩ ওভার ৪ বলে বাংলাদেশের স্কোর তখন ৪ উইকেটে কিন্তু ১০০। তার মানে এখান থেকে খুব বেশি দূর যাওয়ার কিন্তু কল্পনা কেউ করেননি। তবে লিটন কুমার দাস দুর্দান্ত একটি ইনিংস খেললেন, ১২তম হাফ সেঞ্চুরি তিনি করেছেন এবং শেষ পর্যন্ত ৫০ বলে ৭৬ রান, এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর এবং শেষ পর্যন্ত বাংলাদেশ দল ৭ উইকেটে যে ১৭৭ রান করেছে, শেষ ৫ ওভারে কিন্তু ৬২ রান তুলেছে বাংলাদেশ দল। এর পেছনে পুরো কৃতিত্বই কিন্তু সেই শামীম হোসেন পাটোয়ারির, কারণ তিনি মাত্র ২৭ বলে ৪৮ রানের একটি ইনিংস খেলেছেন। আর লিটন কুমার দাস কিন্তু ৫০ বলে ৭৬ করেছেন, একটি ৪-৫টি ছক্কা হাঁকিয়ে। এছাড়া ২৫ বলে ৩১ রানের একটি মাঝারি ইনিংস খেলেছিলেন তাওহিদ হৃদয়। যখন ২টি উইকেট গিয়েছিল তখন কিন্তু তিনি লিটন কুমার দাসের সাথে কার্যকর একটি জুটি উপহার দিয়েছিলেন, যার কারণে কিন্তু বাংলাদেশ দল শেষ পর্যন্ত ১৭৭ রানের একটি স্কোর পায়। আর পরবর্তীতে বাংলাদেশের বোলাররা দুর্দান্ত বোলিং করেছেন, শুধুমাত্র প্রাথম নিশঙ্কা ছাড়া আর কেউ কিন্তু ভালো করতে পারেননি এবং প্রাথম নিশঙ্কা তাকেও কিন্তু সংগ্রাম করতে হয়েছে রান করার জন্য। ২৯ বলে ৩২ রান করেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেছেন দাসুন সানাকা ১৬ বলে এবং ৯৪ রানে অল আউট হয়ে গেছে শ্রীলঙ্কা। এটি বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বনিম্ন স্কোর, যা কিন্তু এর আগে ১২৩ রান ছিল তাদের সর্বনিম্ন টি-20তে বাংলাদেশের বিপক্ষে। এটিও তারা কিন্তু করেছিল ২০১৪ সালের চট্টগ্রামে, রান তারা করতে নেমে জিতে গিয়েছিল, সেটি ছিল তাদের এতদিন সর্বনিম্ন। এবারে কিন্তু সর্বনিম্ন স্কোর করেছে তারা, ১৫.২ ওভারে ৯৪ রানে গুটিয়ে গেছে। এর পিছনে রিশাদ হোসেন, তিনি দীর্ঘদিন ফর্মে ছিলেন না, ৩ ওভার ২ বলে ১৮ রান দিয়ে ৩টি উইকেট তুলে নিয়েছেন। এছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন ভালো বোলিং করেছেন, প্রথম ওভারে ১১ রান দিয়েছিলেন, যদিও মানে ইনিংসের দ্বিতীয় ওভারে, পরের ২ ওভারে তিনি আরও ১০ রান, অর্থাৎ সব মিলে ৩ ওভারে ২১ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন। এছাড়া শরীফুল ইসলামের কামব্যাকটা খুব ভালো হয়েছে, ২ ওভারে মাত্র ১২ রান দিয়ে ২টি উইকেট তুলে নিয়েছেন তিনি। সব মিলিয়ে কিন্তু বাংলাদেশ দুর্দান্ত ব্যাটিং বোলিংয়ে দুর্দান্ত একটি পারফর্ম করছে এবং টানা ৬ টি-20 ম্যাচে হারার পরে বাংলাদেশ দল অবশেষে ঘুরিয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আরব আমিরাতের কাছে টানা ২টি ম্যাচ হারের কারণেই মনে হয় বাংলাদেশ দল কিছুটা হতচকিত হয়ে গেছিল এবং জয়ের ধারায় কোনোভাবে ফিরতে পারছিল না। পাকিস্তানের কাছে ৩টি ম্যাচ হেরেছিল, এরপরে শ্রীলঙ্কার কাছে প্রথম টি-20 হেরেছিল, তারপরে কিন্তু বাংলাদেশ দল অবশেষে জয়ের দেখা পেল এবং এই জয়টি কিন্তু আসলো অধিনায়ক লিটনের
যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের কারণে। আর অধিনায়ক যখন ভালো করেন ব্যাট হাতে, তখন কিন্তু পুরো দলটাই একটি উজ্জীবিত থাকে। তিনিও কিন্তু একটি চাপমুক্ত হয়ে দলকে লিড দিতে পেরেছেন, যার কারণে কিন্তু সবকিছুই তার পজিটিভ হয়েছে এবং সবকিছুই ভালোভাবে হয়েছে। তিনি 2টি ক্যাচ নিয়েছেন, 2টি স্টাম্পিং করেছেন, সব মিলিয়ে এত একটা অলরাউন্ড নৈপুণ্য। তিনি তো আর বোলার নন, উইকেট কিপার ব্যাটার হিসেবে তার যে অলরাউন্ড নৈপুণ্য সেটি তিনি কিন্তু দেখিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং চতুর্থবারের মতো তিনি ম্যাচ সেরা হয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে, বাংলাদেশের টি-20 ইতিহাসে অধিনায়ক হিসেবে কিন্তু সর্বোচ্চ স্কোরের রেকর্ড করেছেন। এর আগে 70 রানের একটি স্কোর কিন্তু সাকিব আল হাসানের ছিল, সেটিকে পেরিয়ে কিন্তু এবার সেরা হয়েছেন লিটন কুমার দাস। তো সব মিলিয়ে বাংলাদেশ দল 1-1 সমতা এনেছে সিরিজে। দেখা যাক সিরিজের শেষ টি-20 ম্যাচে বাংলাদেশ দল এই ধারাবাহিকতা রাখতে পারে কিনা, কিংবা ভালো কোনো ম্যাচ খেলতে পারে কিনা, সেটি কিন্তু কলম্বোয় অনুষ্ঠিত হবে। ধন্যবাদ সবাইকে।